দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ ইনসাইটে টিবিএস ইনসাইটে আমি আপনাদের সাথে আছি জীবননেসা আলো। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজকে আলোচনা করব 5টি ব্যাংক, যেই 5টি ব্যাংক নিয়ে মার্জার হওয়ার কথা বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে। এই 5টি ব্যাংক মার্জার করতে কেমন খরচ হবে সরকারের এবং সেটা কতটা ডিফিকাল্ট, কোথা থেকে এই খরচটা আসবে, ডিপোজিটারদের টাকার কতটুকু নিশ্চয়তা আছে এবং এমপ্লয়ীদের চাকরি নিয়ে আসলে কি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং 5টি ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল হেলথ, কেন এই মার্জারের প্রয়োজন হচ্ছে, সেটি আমরা আজকে একটি রিপোর্ট করেছি। এই রিপোর্টটি আমরা আজকে এক্সপ্লেইন করব। তো প্রথমেই আমরা যাই যে এই যে 5টি ব্যাংক, সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংক এখনো ফর্মালি অ্যানাউন্স করেনি যে এই 5টি ব্যাংক করা হবে, কিন্তু বিভিন্ন ফোরামে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই ইনফরমেশনটি ডিসক্লোজ করছেন যে তারা 5টি ইসলামিক ব্যাংককে একীভূত করতে চান। এই 5টি ইসলামিক ব্যাংক হলো এক্সিম ব্যাংক, SIBL মানে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। তো এই 5টি ব্যাংকের মধ্যে 4টি ব্যাংক SIBL, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, ইউনিয়ন, এই 4টি হচ্ছে এসালম গ্রুপভুক্ত ব্যাংক ছিল, যেই শেয়ারগুলো সিজ করা হয়েছে, বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। এক্সিম ব্যাংক ছিল যেটি, যার কন্ট্রোলে ছিল প্রায় 24 বছর, সেটি হচ্ছে আপনারা জানেন যে নজরুল ইসলাম মজুমদার, যিনি সেই সময় আওয়ামী লীগের সময় BAB-র প্রেসিডেন্ট, অর্থাৎ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস, ব্যাংক মালিকদের যে সংগঠন, সেটির যে চেয়ারম্যান ছিলেন, তিনি এই ব্যাংকটি তার কন্ট্রোলে রেখেছেন 24 বছর। তো এই ব্যাংকটিও শেয়ার সিজ করা হয়েছে এবং বোর্ড ভেঙে দেওয়া হয়েছে অলরেডি। তো আমরা একটি প্রাইমারি হিসাবের কথা বলছি এখানে, যে কত টাকা খরচ হবে, কত টাকার গ্যাপ আছে অ্যাসেট এবং লায়াবিলিটি, যে কারণে বাংলাদেশ ব্যাংক এটি একীভূত করার কথা ভাবছে। তো এটি বাংলাদেশ ব্যাংকেরও একটি এক্সটার্নাল অডিট, এদের এই ব্যাংকগুলোতে নিয়োগ দেওয়া হয়েছিল, তারা অলরেডি তাদের রিপোর্ট সাবমিট করেছে এবং আমরা বাংলাদেশ ব্যাংকের তথ্য, বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে এবং তাদের অ্যানুয়াল রিপোর্টের তথ্যের ভিত্তিতে আমরা একটি প্রাইমারি হিসাব যেটি পেয়েছি, সেটি হলো এই ব্যাংকগুলোর, এটি কিন্তু অ্যাকুরেট হিসাব বলছি না, এটি হলো প্রাইমারি হিসাব, যেই হিসাবের সঙ্গে আরও কিছু যোগ বা বিয়োগ হতে পারে, সেটি আমরা বলছি প্রায় 40,000 কোটি টাকার গ্যাপ রয়েছে। অর্থাৎ এই 5টি ব্যাংক যদি ব্যালেন্স শিট একীভূত করা হয়, একসাথে করা হয়, তাহলে যেই গ্যাপটি দাঁড়ায়, যেই টাকাটা লস আছে, ইকুইটি লস যেটা দাঁড়াচ্ছে, সেটি প্রায় 40,000 কোটি টাকা। অর্থাৎ এই 40,000 কোটি টাকা যদি এখানে দেয়া হয়, তাহলে ব্যাংকের ব্যালেন্স শিটটি ব্যালেন্স আসবে, অর্থাৎ অ্যাসেট এবং লায়াবিলিটিসের মধ্যে ব্যালেন্স আসবে। কারণ একটি ব্যাংকের তো আসলে অ্যাসেট লায়াবিলিটির মধ্যে যদি ব্যালেন্স না থাকে অ্যাকাউন্টিং টার্ম অনুযায়ী, তাহলে কিন্তু ব্যাংকটি অপারেশন করতে পারবে না। তো এই 5টি ব্যাংকের আমরা দেখছি প্রায় ইকুইটি লস আছে প্রায় 40,000 কোটি টাকা। এবং এই টাকাটি এখন বাংলাদেশ ব্যাংক যেটি ভাবছে যে এই টাকার প্রায় অলরেডি তারা সরকারের কাছে অ্যাপ্রোচ করেছে যে সরকার প্রায় 10 থেকে 12,000 কোটি টাকা সরকার এখানে ইকুইটি ইনভেস্ট করবে, অর্থাৎ সরকার এই ব্যাংকের স্টেক কিনে নিবে, সরকারও এই ব্যাংকের মালিকানা নিবে এবং বাকি যে টাকাটি থাকবে প্রায় 30,000 কোটি টাকা, সেটি যেটি করা হবে, যেটা বাংলাদেশ ব্যাংক ভাবছে, যেই শেয়ারগুলো এই মালিকদের সিজ করা হয়েছে, সেই শেয়ারগুলো তারা নতুন স্ট্র্যাটেজিক পার্টনারের কাছে বিনিয়োগ করবে, বিক্রি করবে, সেখান থেকে তারা টাকা উদ্ধার করবে। এবং আরও একটি পন্থা যেটি ভাবছে যে আরও কিছু নতুন ফরেন ইনভেস্টরকে তারা এখানে ইনভেস্ট করার জন্য বলবে, যাতে করে এই যে ইমব্যালেন্স, যে গ্যাপটি ইকুইটি লস, সেটি তারা যেন পূরণ করতে পারে, তাহলে এই ব্যাংকগুলো ফুললি ফাংশনাল হবে। তো এই যে তার মানে এই যে 40,000 কোটি টাকার একটি ধকল আছে এই 5 ব্যাংকে যদি একীভূত করা হয় এবং এর 10 থেকে 12,000 কোটি টাকা যদি সরকার দেয়, তার মানে এই টাকাটি কিন্তু ট্যাক্সের পয়সা থেকে আসছে, অর্থাৎ আপনার আমার পকেটের টাকা থেকে এই ব্যাংকে যাচ্ছে। তো এখন আসেন যে এই ইকুইটি লস যে আমরা 40,000 কোটি টাকা বলছি, কিভাবে এই ইকুইটি লসটা হলো, সেটি হলো ব্যাংকের যে যখন লায়াবিলিটিস বেড়ে যায়, অ্যাসেটের চাইতে লায়াবিলিটিস বেড়ে যায়, তখনই আসলে এই ইকুইটি লসটা হয়। এখন এই ব্যাংকে কিন্তু ডিপোজিটকে আমরা কি বলি, লায়াবিলিটিস, কারণ এটা আমি ব্যাংক আপনার কাছ থেকে নিয়েছি,
অর্থাৎ আপনার কাছে আমি ঋণী, আপনাকে টাকাটা ফেরত দিতে হবে। সো ডিপোজিটটা হলো লায়াবিলিটিস, অ্যাসেট হলো আমি যেই লোন এই টাকাটা ডিপোজিটে ইনভেস্ট করেছি, অর্থাৎ বিভিন্ন জায়গায় লোন দিয়েছি, এই লোন যেহেতু আমি ইনভেস্ট করেছি সেহেতু ওই লোনটা হলো আমাদের অ্যাসেট বা ব্যাংকের অ্যাসেট। তো এখানে আমরা দেখতে পাই কি কারণে ইকুইটিটা লস হয়েছে, তার প্রধান যে কারণগুলো সেটি হলো যে এই যে তারা লোন দিয়েছে, তারা তো 100 টাকার অ্যাগেনস্টে ডিপোজিট যে নিয়েছে, সে ইসলামী ব্যাংকে ক্ষেত্রে সে সর্বোচ্চ 92 টাকা লেন্ড করতে পারে, অর্থাৎ ডিপোজিট লেন্ডিং করতে পারে, লোন দিতে পারে। পুরো 100 টাকায় কিন্তু লোন দিতে পারে না। তো আর বাকি টাকা কিন্তু তাকে বিভিন্ন সংস্থান রাখতে হয়, এমার্জেন্সি কারণে ডিপোজিটাররা যখন অনেক বেশি টাকা তুলবে তখন যেন ব্যাংক সেটা ফেস করতে পারে, এই কারণে তার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভিন্ন ফর্মে তাকে সংস্থান রাখতে হয়। আর এই যে 92 টাকা দিচ্ছে লোন, সেই লোনটা তো আসলে সে তার একটা প্রজেকশন আছে যে সে 100 টাকা কতদিনের ডিপোজিট আছে, সেই 100 টাকা কতদিন পর ডিপোজিটাররা ব্যাক নিতে আসবে, এই সময়ের মধ্যে আমি ইনভেস্ট করে কত টাকা আমরা আর্ন করতে পারবো। এই যে একটা প্রজেকশন, সেই প্রজেকশন অনুযায়ী সে যে লোনটা দিয়েছে 100 টাকা ডিপোজিটের অ্যাগেনস্টে 92 টাকা, সেই টাকাটা আমরা দেখতে পাই সেই লোনটা কিন্তু ডিফল্ট হয়ে গেছে, অর্থাৎ সেই লোনটা এখন লসে চলে গেছে। এবং এর মধ্যে এই লোন লসে যাওয়া এবং এগুলো বেরিয়ে আসা, করাপশন বেরিয়ে আসা, বিভিন্নভাবে টাকাটা লুট করা হয়েছে লোনের নামে, সেই লোনগুলো আর ফেরত আসছে না, ফলে এই ব্যাংকে ওই লোন থেকে আর ইনকাম আসছে না, যেটা দিয়ে সে এই ডিপোজিটারের যে টাকাটা ইনভেস্ট করেছে, সেই ডিপোজিটাররা যখন টাকা নিতে আসবে তখন তাকে টাকাটা যে ব্যাক দিবে, সেই লোন যদি ফেরত না আসে তাহলে তো টাকা ব্যাক দিতে পারছে না। তো যখন ব্যাংক টাকা ব্যাক দিতে পারছে না তখন কিন্তু ডিপোজিটাররা ডিপোজিটের টাকা আবার তোলা শুরু করেছে। তাহলে এই যে একটা তার হিসাব, 100 টাকার অ্যাগেনস্টে সে এই 100 টাকা হয়তো তার 5 বছরের জন্য ছিল, সে হয়তো 3 বছরের জন্য বিনিয়োগ করেছে, কিন্তু 3 বছরের আগেই যখন ডিপোজিটার এর মধ্যে এই ঘটনার মধ্যে টাকাটা তুলে নিয়ে গেল, ডিপোজিট কমতে থাকলো, সে অন্য যে ডিপোজিটগুলো আছে সেগুলো যখন তুলতে থাকলো তখন কিন্তু তার ডিপোজিট আরও কমে গেল, ফলে তার এই যে এক হলো লোন থেকে তার টাকা আসছে না, আবার ডিপোজিটাররা নতুন ডিপোজিট না আসে এক্সিস্টিং ডিপোজিটাররা তার টাকা তুলে নিচ্ছে, ডিপোজিট লস করছে, এইভাবে তার আসলে ইকুইটি লস তৈরি হলো। এবং আমরা যদি উদাহরণ দেই, যেমন এক্সিম ব্যাংকের এডিআর আছে, অ্যাডভান্স ডিপোজিট রেশিও, যেটি আমি একটু আগে বললাম যে 92%, যেটি রেগুলেটর সেট করে দিয়েছে, অর্থাৎ তুমি যেই টাকাটা ডিপোজিটারের কাছ থেকে নিয়েছো তার পুরো টাকাটাই কিন্তু সে ইনভেস্ট করতে পারবে না। সে কত টাকা করতে পারবে? 92%, 100 টাকায় 92 টাকা দিতে পারবে, কিন্তু আমরা দেখি তার এডিআর হয়েছে 132%, আমরা যদি লেটেস্ট যে অ্যাভেলেবল ফিগার দেখতে পাই, অর্থাৎ 100 টাকার অ্যাগেনস্টে তার লোনের পরিমাণ দাঁড়িয়েছে 132 টাকা। এবং সেই লোন, যদিও আমরা বলছি লোন অ্যাসেট, কিন্তু সেটা আসলে এখন ব্যাড অ্যাসেটে পরিণত হয়েছে, কারণ এই লোনের আমরা রিসেন্টলি যে এক্সটার্নাল অডিট যেটা বাংলাদেশ ব্যাংক অ্যাপয়েন্ট করেছে, তারা যে রিপোর্ট দিয়েছে, তারা যে তার ব্যাড অ্যাসেটের পরিমাণ পেয়েছে, সেখানে দেখতে পাই তার 28%ই তার ডিফল্ট বা ব্যাড অ্যাসেটে পরিণত হয়েছে। এটা কোয়ালিটেটিভ জাজমেন্টে তারা এই 28% বলছে। তার মানে আমরা দেখতে পাই যে এই ব্যাংকের প্রায় 40,000 কোটি টাকা ডিপোজিট, সেখানে তার লোনের পরিমাণ যেহেতু লোনটি তার সার্ভিস করছে না, অর্থাৎ লোন থেকে টাকা ফেরত আসছে না, ইন্টারেস্ট জমে জমে লোনের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে 52,000 প্রায় 53,000 কোটি টাকা তার লোন দাঁড়িয়েছে, অর্থাৎ 100 টাকার ডিপোজিটের অ্যাগেনস্টে তার এখন 132 টাকা এখন লোন দাঁড়িয়ে গেছে, যেই লোনগুলো এখন ডিফল্ট অবস্থায় রয়েছে বেশিরভাগই, বড় একটি অংশ। ঠিক একইভাবে আমরা যদি দেখি, ফলে এই ব্যাংকের ইকুইটি লস প্রাইমারিলি যেটি দেখা যাচ্ছে মোটা দাগে প্রায় 8,000 কোটি টাকা তার ইকুইটি লস দাঁড়িয়েছে, অর্থাৎ এই যে 100 টাকার অ্যাগেনস্টে সে 132 টাকার লোন অলরেডি হয়ে গেছে, তাহলে এই যে 132 টাকা যে বেশি হলো, তো এই টাকাটা আবার 92 টাকায় ফেরত আনতে হলে যেই লসটা আছে, যেই ঘাটতিটা আছে, সেটি আসলে ওই ব্যালেন্স শিটে ব্যালেন্স করার জন্য সরকার হোক, বাংলাদেশ ব্যাংকে হোক, বা এই ব্যাংকের শেয়ার হোল্ডারদের হোক, তাদের নতুন করে ইনভেস্ট করে সেই গ্যাপটা পূরণ করতে হবে, তাহলে এই ব্যাংকটি তখন ক্যাশ ফ্লো আসবে, তখন সে টাকা ফেরত দিতে পারবে, লোন দিতে পারবে, নর্মাল অপারেশনে আসলে তখন ব্যাংকটি লিকুইডিটি অবস্থা ফেরত আসবে।
তো এই গ্যাপটাই আমরা বলছি ইকুইটি লস। তো এরপর আমরা যদি যাই SIBL, সেখানে তার এখন দেখাচ্ছে প্রায় 134% তার এডিআর রেশিও, অর্থাৎ 100 টাকার অ্যাগেনস্টে 134 টাকার লোন হয়ে গেছে। এবং এই ব্যাংকের ইকুইটি লস প্রাইমারিলি দেখা যাচ্ছে 6,000 কোটি টাকার বেশি। ফার্স্ট সিকিউরিটিতে আমরা দেখতে পাচ্ছি 152% তার এডিআর রেশিও, 100 টাকার অ্যাগেনস্টে 152 টাকার লোন হয়েছে এবং সেটি এখন তার 16,000 কোটি টাকার উপরে ইকুইটি লস আছে। অর্থাৎ এই টাকাটা এখানে যুক্ত করা হলে, ঢাললে ব্যাংকটির ব্যালেন্স শিট ব্যালেন্স হবে। এবং আমরা গ্লোবালের দেখি, গ্লোবাল ব্যাংকের, গ্লোবাল ইসলামী ব্যাংকের দেখতে পাচ্ছি 122% এডিআর রেশিও, তার ইকুইটি লস 2,000 কোটি টাকার উপরে। আমরা ইউনিয়ন ব্যাংকের দেখতে পাই 150% এডিআর রেশিও, অর্থাৎ 100 টাকার অ্যাগেনস্টে 150 টাকা লোন হয়ে গেছে 100 টাকা ডিপোজিটের অ্যাগেনস্টে, এবং তারও যে ইকুইটি লস সেটি প্রায় নিয়ারলি 6,000 কোটি টাকা। এবং এই 5টি ব্যাংকে আমরা এমপ্লয়ীদের দেখতে পাই যে 17,700 এমপ্লয়ি রয়েছে এই 5টি ব্যাংকে, এবং এদের যে ব্রাঞ্চ রয়েছে সেটি রয়েছে প্রায় 1,189টি ব্রাঞ্চ আছে। তাহলে এই ব্যাংকগুলো মার্জার হলে কি হবে, এই ব্যালেন্স শিটগুলোর কি হবে? আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক একটি ব্যাংক রেজুলিউশন অর্ডিন্যান্স করেছে এই ব্যাংকগুলো মার্জার করার জন্য। সেই অর্ডিন্যান্স অনুযায়ী এই ব্যাংকগুলোকে সরকার, এই যে 10-12 হাজার কোটি টাকা দিবে, সরকার আসলে সাময়িকভাবে এই ব্যাংকগুলোকে একসাথে, এই 5টি ব্যাংক মিলে একটি ব্যাংক হবে। একটি ব্যাংক হলে সেই একটি ব্যাংক, একটি সরকার এটিকে টেক ওভার করবে সাময়িক সময়ের জন্য। এবং এটা যেটা করতে পারে, সরকার টেক ওভার করার পর একটি কোম্পানি গঠন করতে পারে, যেটি কি ব্রিজ ব্যাংক বলছে বাংলাদেশ ব্যাংকের ওই অর্ডিন্যান্সে। সেই ব্রিজ ব্যাংক অর্থাৎ একটি কোম্পানি গঠন করা হবে। সেই কোম্পানি আসলে এই সকল এগুলো যখন একীভূত করা হবে, সকলের লাইসেন্সটা সিজ করা হবে এবং নতুন যে ব্রিজ ব্যাংক হবে তার একটি লাইসেন্স হবে। সেই ব্যাংকের আন্ডারে আসলে এই ব্যাংকগুলো একসাথে একটি ব্যাংকে পরিণত হবে। সকল ব্যালেন্স শিট এক হয়ে যাবে। এক হয়ে গেলে এই যে এই 40,000 কোটি টাকা পাওয়া যাচ্ছে একসাথে ঘাটতি, সেই ঘাটতিটা এবার সরকার বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করে ওই ব্যাংকে ভরে তারপর ব্যাংকটি সচল করবে। এভাবে একটি প্রসেসের মধ্যে দিয়ে যাবে। যখন ওই ব্যাংকটি দেখা যাচ্ছে যে এই ঘাটতি পূরণ হয়েছে, নতুন ইনভেস্টর পাওয়া গেছে, সরকার টাকা দিতে পেরেছে, ব্যাংকটি এখন রেগুলার অপারেশন করতে পারছে, তখন ওই ব্রিজ ব্যাংকের লাইসেন্স ক্যান্সেল করে তখন নতুন একটি ব্যাংক নামে নতুন একটি ব্যাংকের আবির্ভাব হবে এবং সরকার এটি তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দিবে। যখন নতুন ইনভেস্টর পাওয়া যাবে তখন তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দিবে। তো এই যে বারবার বাংলাদেশ ব্যাংক বলছে যে এটি সরকারের নিয়ন্ত্রণে থাকবে টেম্পোরারি ভাবে, সেখানে ডিপোজিটারদের আতঙ্কিত হবার কিছু নাই বা যারা চাকরি করছেন তাদের চাকরি হারানোর কোনো ভয় নাই, এই দুটি কনসার্নের জায়গায় কি হবে সেটি এই অর্ডিন্যান্সে বলা হচ্ছে। এই যে সরকার যেহেতু নেবে, এই সময়ে এই যে যখন প্রসেসটা শুরু হবে, এটি কিন্তু 1 বছর 2 বছর প্রসেস না, এটি 3-4 বছরের প্রসেস। তো এই প্রসেস, এই সময়ের মধ্যে এই সকল লায়াবিলিটিস, ডিপোজিটারদের যে লায়াবিলিটিস সেটি কিন্তু সরকার নিয়ে নিচ্ছে বা ওই যে নতুন যে কোম্পানি গঠন করা হচ্ছে তারা নিয়ে নিচ্ছে এবং তাদের এই অধিকার থাকবে যে এই যে ডিপোজিটারের যে ইন্টারেস্টে ডিপোজিট নেওয়া হয়েছে সেই ইন্টারেস্ট বাড়াতেও পারে, কমাতেও পারে। আপনি দেখেন ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তারা কিন্তু মার্কেট এভারেজের চাইতে অনেক হাই ইন্টারেস্ট রেটে ডিপোজিট নিয়েছে, যে কারণে ডিপোজিটাররা প্রলুব্ধ হয়ে সেখানে ডিপোজিট রেখেছে। কিন্তু ওই ব্যাংকের যদি ওই ইন্টারেস্ট রেট সার্ভিস করার মতো ক্যাপাসিটি না থাকে, তাহলে নতুন ব্যাংক গঠনের পর তারা কিন্তু এটা রিভিশন করতে পারে এই ইন্টারেস্ট রেট। এবং এইভাবে ডিপোজিটারদের টাকাটা আসলে তারা এভাবে যার যত টাকা আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট নিশ্চয়ই হারাবে না, সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা তো অবশ্যই তারা ফেরত পাবেন, কিন্তু একটা লম্বা সময় তাদেরকে অপেক্ষা করা লাগতে পারে। এটি হলো ডিপোজিটারদের পার্ট। এবং এমপ্লয়ীদের পার্ট যেটি বলা হচ্ছে, গভর্নর কিন্তু বলছেন যে এমপ্লয়ীদের চাকরি যাবে না। এটি আসলে টপ ম্যানেজমেন্ট, এই ব্যাংক যখন একীভূত হবে সাথে সাথে 5টা ব্যাংকের 5টা এমডি আছে,
না হলেও সব ব্যাংকে 4-5 জন করে ডিএমডি আছে, এটি হলো টপ ম্যানেজমেন্ট, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর। তো এগুলো কিন্তু থাকবে না, এগুলো ডিসলভ হয়ে যাবে, তারা অবশ্যই চাকরি লস করবেন এবং সেগুলো তারপর সেখানে যেটা হবে যে নতুন একটি ম্যানেজমেন্ট বাংলাদেশ ব্যাংক নিজে অ্যাপয়েন্ট করে দিবে সেখানে এই ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট আসলে ব্যাংকটি চালাবে যেহেতু নতুন একটি ব্যাংক হবে। এবং লোয়ার মানে ম্যানেজমেন্টের নিচে যেই এমপ্লয়িরা আছে তারা জব লস করবেন না, কিন্তু এখানে বিভিন্ন রকমের জবের ওভারল্যাপিং হবে। যেমন ব্রাঞ্চ একই, এই যে 1189টি ব্রাঞ্চ আছে এগুলো কিন্তু একীভূত হয়ে যাবে। এবং বাংলাদেশ ব্যাংক এখন অ্যানালাইসিস করছে যে এই যে এদের যে স্থাবর, এই 40,000 কোটি টাকা, 10-12,000 কোটি টাকা সরকার থেকে আসছে, কিন্তু বাকি টাকা যে তারা শেয়ার সেল করবেন, কেউ কি কিনবে কি কিনবে না তারা কিন্তু জানেন না। কেউ এই ট্রাভেল ব্যাংকের লাইবিলিটিস কেউ নিতে আসবে কিনা, যদি সেলার পাওয়া না যায় তাহলে কি হবে, এ ধরনের অনেক ধরনের রিস্ক আছে। যে কারণে তারা বাংলাদেশ ব্যাংক এই যে বিভিন্ন ব্রাঞ্চ কিভাবে ওভারল্যাপিং কমিয়ে ব্রাঞ্চের সংখ্যা কিভাবে কমানো যায়, সেখানে মার্চ করে ব্যাংকের সংখ্যা কমানো হবে, তাদের যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে বিভিন্ন, সেগুলো সেল করে কিছু টাকা উদ্ধার করে এই যে ঘাটতিটা পূরণ করা যায় কিভাবে, সেগুলো অ্যানালাইসিস চলছে, সেগুলো করা হবে। তার ফলে এই যে বিভিন্ন এমপ্লয়িরা আছেন তারা হয়তো এই নির্ধারিত সময়ে যখন এই প্রসেসটা চলবে, মার্জার প্রসেস, এই প্রসেসের মধ্যে সময়ের মধ্যে হয়তো কেউ চাকরি হারাবেন না, কিন্তু একটা সময়ে যেয়ে কিন্তু অনেক এমপ্লয়কে গোল্ডেন হ্যান্ডশেক দিতে হবে, তখন সেইটারও কিন্তু একটা খরচ আছে। একটা চাকরি হারাবে বলতে কেউ যদি তাকে বিদায় করতে হয় চাকরি থেকে, তাহলে কিন্তু এই বাংলাদেশ ব্যাংক বা যারা এটি সরকার টেক ওভার করছে তাদেরকে কিন্তু তার সকল বেনিফিট দিতে হবে। এই বেনিফিটের অঙ্কটাও কিন্তু অনেক বড় হবে। 40,000 কোটি টাকা তো শুধু আমরা তার ফাইন্যান্সিয়াল লসের কথা বলছি, কিন্তু যখন এতগুলি এমপ্লয়িকে, প্রায় 18,000 এমপ্লয়ি, যখন এদের মধ্যে যদি 20% 30% তাদেরকে যদি বিদায় করে দিতে হয়, তাহলে তাদেরও কিন্তু অনেক বড় একটা খরচ আছে সরকারের জন্য। তো সরকার সেই গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার জন্য হয়তো একটু সময় নিবে, কিন্তু দিতে হবে আলটিমেটলি। তো এই বিষয়গুলো আসবে আর কি, যে একটা লম্বা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। এবং বাংলাদেশ ব্যাংক মনে করছে যে এটি আসলে একটি লম্বা প্রসেস, 3-4 বছরের, কিন্তু এখনো তারা মনে করছে যে তারা এই ব্যাংকগুলোতে মার্জারে যাবে। তবে এখনো অনেকেই বলবেন যে কিছু ব্যাংক কিন্তু মার্জার করতে চাচ্ছে না, যেমন এক্সিম ব্যাংক, SIBL ব্যাংক, তারা মার্জারে যেতে চাচ্ছে না। তারা মনে করছে যে তাদের যে লস আছে তারা সেটি তাদের নিজস্ব রেজলিউশন প্ল্যান দিয়ে তারা ওভারকাম করতে পারবে। তো সেটিও একটি আলোচনার বিষয়, কারণ ব্যাংক রেজলিউশন অ্যাক্টে যদিও বাংলাদেশ ব্যাংকে ফুললি পাওয়ার দেওয়া হয়েছে যে তারা ফোর্সফুলি মার্জার করতে পারে, আবার সেই ফোর্সফুলি মার্জারে আসার আগের কতগুলো প্রসেস আছে যে এই ব্যাংকগুলোকে অফার করতে হবে তোমরা নিজেরাই রিকভার করতে পারবা কিনা। তাদের যদি সেরকম বাস্তব ভিত্তিক প্ল্যান থাকে যে হ্যাঁ তারা নিজেরাই রিকভার করতে পারবে কোনো মার্জার ছাড়াই, তাহলে কিন্তু সেটি বাংলাদেশ ব্যাংক অ্যাকসেপ্ট করতে হবে। কারণ এই ফোর্সফুলি মার্জারে যাওয়ার আগে তারা যদি বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য প্ল্যান দিতে পারে, তাহলে সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং তখন কিন্তু মার্জার তারা চাইলে নাও করতে পারে, তারা নিজেরাই সেটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।